সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে কিছু গল্প স্বল্প করার জন্যে লাইভে আসলাম। আপনারা যদি কেউ আমাকে শুনতে পান তাহলে একটু অনুগ্রহ করে জানাবেন। আর আমার মামুর বেটা আছে কিনা জানি না। মামুর বেটা কি আমাকে শুনতে পাও? শেয়ার ব্রডকাস্ট। আচ্ছা, দেখি একটু আমার শেয়ার। আর কেউ আছে কিনা? দেবনারায়ণ, আচ্ছা, রতন খান, আমার বাবাজি আছে কিনা দেখি একটু। শরীফ জামান, শফিকুল ইসলাম, শরীফুজ্জামান তুহিন, সুব্রত ব্যানার্জি, শাহিনুর ভাই আমার লাইভে আসবেন কিনা, ফজলু ভাই, রোমেন, আকরাম হোসেন লাইভ, সাইফুল্লাহ, আমিন ভাই, দেখি। আচ্ছা আচ্ছা, ও কায়ুম ভাই যথারীতি উপস্থিত। কেমন আছেন কায়ুম ভাই? আমাকে কি শোনা যায়? আমি আবার একটু শেয়ার করতে গেছিলাম। বাবাজি মোস্তফা, তুমি কি একটু যুক্ত হবে নাকি? তোমার সাথে তো কথাই হয় না। তো আসো একটু দুই বাপ বেটে গল্প করি। গোলাম মোস্তফা, যদি আসতে চাও, কথা বলতে চাও, তাহলে একটু ইয়ে করো, ওই রিকোয়েস্ট পাঠাও, দেখি কথাবার্তা বলা যায় কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, ধন্যবাদ। মানে স্পষ্ট শোনা যাচ্ছে, তাই তো কায়েম ভাই? হ্যাঁ, শোনা গেলে হবে না, পরে আবার সেটা স্পষ্ট হতে হবে। গতকাল আমি আমার 2 বছরের উপরে একটা লাইভে যুক্ত হওয়া আমার গত যে করোনার ভিতরেই আমি মূলত লাইভে যুক্ত হওয়া শুরু করেছি। আমি প্রথম যুক্ত হয়েছিলাম লালু উস্তাদের লাইভে। লালু উস্তাদের লাইভে সামান্য সময়ের জন্য যুক্ত হয়েছিলাম, 2-1টা প্রশ্ন করেছিলাম ওনাকে। তো আমি উত্তর পেয়েছিলাম, কিন্তু সেই উত্তরটি বলার মতো পরিবেশ নাই। তো যাই হোক, আর তারপরে আমি যুক্ত হয়েছিলাম ওপেন স্টেজে। ওপেন স্টেজে গত বছরের আগের বছর আগস্ট মাসে যুক্ত হয়েছিলাম। তারপরে যুক্ত হয়েছিলাম আসিফ মহিউদ্দিন ভাইয়ের লাইভে। তো আমি ওপেন স্টেজে যুক্ত হয়ে আমি যথারীতি আমার যে বৈশিষ্ট্য, আমি দুটো প্রশ্ন করেছিলাম। একটা হলো, ভূগোলকটা হেলানো থাকে কেন? অর্থাৎ আমরা যে ভূগোলকটা কিনে নিয়ে আসি বাজার থেকে, আর পৃথিবীর ভর যদি 60,000 কেজি হয়, তার মধ্যে পানি কতটুকু আছে। যাই হোক, এটা নিয়ে তারা খুব বিব্রতকর অবস্থায় পড়ে এবং আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে যে আপনি কি আমাদের আলোচনা একটা আর আপনি আরেকটা নিয়ে আলোচনা করতেছেন। এখানে আলোচনা করার পিছনে কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। কারণটা হলো যে আমরা একটা গ্রন্থের বা একটা প্রস্তাবনার ভুল ত্রুটি ধরি কিসের উপরে ভিত্তি করে? এখন সেই গ্রন্থের ভুল তো আর সেই গ্রন্থ দিয়ে ধরা যায় না। ধরতে গেলে বাইরে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ বাস্তবের সাথে তুলনা করে দেখতে হবে। তো গতকালকেও আমি একটা লাইভে যুক্ত হয়েছিলাম, সেই যে ওপেন স্টেজ, যেটা আমার সূচনা বলা যায়, সেই ওপেন স্টেজ গতকালকে হঠাৎ অনেক দিন পরে লাইভ করেছে। আমি নোটিফিকেশন পেলাম এবং আমার নাম মেনশন করা হয়েছে। আমি সেখানে যুক্ত হলাম। সেখানকার মূল আলোচক ছিলেন মুশফিক রহমান মিনার ভাই। উনি ইসলাম বিষয়ে অনেক পণ্ডিত মানুষ এবং খুব ধীরস্থিরভাবে কথা বলেন। আপনারা জানেন, আসিফ মহিউদ্দিন ভাইয়ের খুব প্রিয় মানুষ এই যে মুশফিক মিনার ভাই। উনি রাগ করেন না, যদিও ওনার একটা লিমিটেশনস আছে। আমান ভাই কি যুক্ত হবেন? ওনার একটা লিমিটেশনস আছে, লিমিটেশনসটা একেবারে ফেলনা নয়। উনি যখন আসিফ ভাইয়ের সাথে কথা বলতেন, তখন আসিফ ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আসিফ ভাইকে উনি ভাই বলেন না। তো পরবর্তী পর্যায়ে, আচ্ছা কাপড় ছাড়িনি, দিগবা কাপড় ছাড়ো আগে। আচ্ছা আচ্ছা, তো উনি ব্যাখ্যা দিয়েছেন যে আসিফ মহিউদ্দিন যেহেতু নাস্তিক, অর্থাৎ মুসলমান খাতার থেকে চলে গেছেন, কাজে ওনাকে ভাই বলা যাবে না। ভাই শুধু বলতে হবে মুসলমানদেরকে ভাই বলতে হবে।
তো এটা যে এনারা কোথায় পান আমি জানি না। প্রশ্ন হলো যে ভাই তো ভাই, এখানে মুসলিম ভাই হোক হিন্দু ভাই হোক যে ভাই হোক, কারণ আমরা জানি যে যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন, সেখানে কিন্তু ইসলাম ছিল না। তাহলে সেখানে গিয়ে নিশ্চয় উনি তাদের কাছে আশ্রিত ছিলেন, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন, বা তারাও তাকে সাদরে গ্রহণ করেছিল। এই জিনিসটা এরা বোঝে না। এরা মনে করে যে ইসলাম এমনি এমনি ইসলাম হয়ে গেছে। এত সস্তা না, অনেক কিছু ছাড় দিতে হয়, মানুষকে বুকে টেনে নিতে হয়। আপনি যদি প্রথমেই কাউকে তফাৎ করে দেন, একটা হিন্দু আপনাকে সালাম দিলে তাও আপনার উত্তর দেওয়া উচিত, একটা অমুসলিম সালাম দিলে তাও উত্তর দেওয়া উচিত, একজন নাস্তিকও যদি আপনাকে সালাম দেয় তাও উত্তর দেওয়া উচিত। এই জন্যে যে তাকে তো আপনার বুকে টেনে নিতে হবে। তাহলে আপনি যদি সবাইকে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, একটা মানুষ নাস্তিক হয় কেন? তাহলে নিশ্চয় তার মনে প্রশ্ন আছে, ইসলাম সম্পর্কিত হোক বা যে কোনো ধর্ম বিষয়ক, তার মনে প্রশ্ন জেগেছে। তো সেইখানে আপনি সেই প্রশ্নটাকে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, বা তাকে যদি আপনি প্রথমেই ধাক্কা মেরে ফেলে দেন, তাহলে তো তার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে, যেটা আমাদের এলাকায় একজন উনি উপজেলা আমির, জামাতে ইসলামের উপজেলা আমির। তো আমার নামে তো অনেকেই নাস্তিক ফাস্তিক অনেক ইয়ে দেওয়ার চেষ্টা করে, ট্যাগ লাগানোর চেষ্টা করে। যদিও আমি ধর্ম সম্পর্কে কোনো কথা প্রচলিত অর্থে কখনোই বলি না, আর ধর্ম সম্পর্কে আমার জানাশোনাও খুব কম। তো আমার খুব শখ ওই ভাইয়ের সাথে একটা আলাপ করব। তো ওনার নাম আমিও জানি, আমার নাম উনিও জানেন, এরকম একটা পরিবেশ। তো ওনার সাথে যখন সাক্ষাৎ করলাম, তো পরিচিত হলাম, আমার নাম বলার সাথে সাথে উনি, ও রওশন ভাই, আরে ভাই আপনার নাম তো বহুত শুনি। তো যে আপনার নামও তো শুনি, আপনার সাথে দেখা হয়নি কোনোদিন। তো কথা বলে বেশ বেশ কিছুক্ষণ অন্তরঙ্গ আলাপ করার পরে দুজন বিচ্ছিন্ন হয়ে গেলাম। পরের দিন যথারীতি উনি একটা মসজিদে ইমামতি করেন, সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমাকে দেখে একদম বুকে জড়িয়ে ধরলেন। ধরে উনি আমাকে এক পাশে নিয়ে গেলেন, নিয়ে বলছেন, দেখেন আপনার সাথে গতকালকে যে আলাপ করেছি, তাতে এখানকার যারা কিছু মুসল্লি এবং কিছু মুরব্বী, তারা আমাকে ডেকে বলছে যে আপনি জানেন যে উনি তো নাস্তিক। তখন আমার সাথে বলছেন, সেই জামাতের আমির আমার সাথে বলছেন এই কথাটি। তখন দেখেন রওশন ভাই, ওরা কত বোকা, ওরা কত দুর্বল, ওদের নিজেদের উপরে নিজেদের আস্থা নেই। আপনি নাস্তিক বা আপনি যাই হন, আপনি অমুসলিম হন, যাই হন, আপনাকে তো আমার ইডিওলজিটা আপনাকে বুঝাতে হবে, আপনাকে আমার কাছে টেনে নিতে হবে। আমি যদি আপনাকে ছুঁড়ে ফেলে দিই, আপনাকে যদি আপনার ভয়ে ভীত হয়ে থাকে, আপনার সাথে তর্কে বা আলোচনায় যদি আমি ভয় পাই, তাহলে তার কাজ হলো না। অর্থাৎ ওনারা ভয় পান কারণ ওনারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না। কাজে ওনাদের মধ্যে একটা আতঙ্ক যে আপনার সাথে কিছুক্ষণ কথা বললে দেখা যাবে হয়তো ওনারা নিজেদের জায়গা থেকে সরে যাচ্ছেন। কিন্তু তার মানে বোঝা গেল তাদের মধ্যে একটা দুর্বলতা আছে। তো আমি তাদের কাছে কিছু বললাম না, কিন্তু কথাটা আপনার সাথে একটু খুব দুঃখ করে আর কি, খুব আক্ষেপ করে আপনাকে এই বিষয়টা জানাচ্ছি যে আসলে ওরা বোঝে না, ওরা জানে না, ওদের নিজেদের উপরে নিজের আস্থা নাই, বিধায় ওনারা এইভাবে ভীত হন, ভয় পান। তো তারপরে ওনার সাথে বেশ মাঝে মাঝে আলাপ হতো, গল্প গুজব করতাম। তারপরে ওই পর্যায়ে আমি দিনাজপুর চলে গেলাম। তো উনি আমাকেই একদিন ট্রেনে যাওয়ার পথে যাব আমি স্টেশনে, আমাকে লিফট দিলেন, দিয়ে বললেন, আরে রওশন ভাই, আপনাকে তো আমি হারিয়ে ফেললাম। তো যাই হোক, তো বিষয়টা এরকম যে এই যে বক্তব্যটা, যে একটা মানুষকে আপনি নাস্তিক বললেন, আপনি নিজের মতো নিজে নাস্তিক বানিয়ে দিলেন, বা আপনার সাথে একটু বিরোধিতা হলো বলে আপনি তাকে নাস্তিক ট্যাগ দিলেন, দিয়ে কি করলেন, আপনি সালাম দিবেন, সালামের উত্তরও দিবেন না, বা আপনি ভাইও বলতে দ্বিধাবোধ করতেছেন। এই জায়গাটায় মুশফিক মিনার ভাইয়ের একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। তো যাক, গতকালকে ওনার সাথে আমি আলাপ করলাম। আপনারা জানেন আমার যথারীতি যে আলাপের প্রসঙ্গটা, সেটা হলো পৃথিবী কেন্দ্রিক। আমাকে গতকালকে ওই মডারেটর ছিলেন সাইফুল্লাহ ভাই, সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমার প্রায়ই কথা হয়, মেসেঞ্জারে আলাপ হয়। হ্যাঁ, ওনার ওনার খোঁজ খবর রাখি, উনিও আমার খোঁজ খবর রাখেন। তো গতকালকে ওনার লাইভে আমি ঢুকলাম। তো ঢোকার পরে উনি একটা ক্লেম করলেন যে রওশন ভাই, আপনি তো প্রথম থেকে দাবি করে আসছেন যে মুমিনরা পৃথিবী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। তা আমি তখন ব্যাখ্যা দিলাম, মুমিন বলতে আমি কিন্তু ভাই মুসলমান বোঝাইনি। আমি বলেছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে ধরনের মুমিনই হোক না কেন, অর্থাৎ যারা বিশ্বাসীদের মধ্যে আমি এখনো পর্যন্ত পৃথিবী সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা আছে এমন কাউকে আজ পর্যন্ত পাইনি। এটা আমার ব্যর্থতা হতে পারে,
কিন্তু আমি পাইনি। এখন পাইনি বলতে যে আমি যে একেবারে 2-4 জনকে জিজ্ঞাসা করে পাইনি তা কিন্তু না, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, করে দেখেছি তারা বিষয়টা সম্পর্কে সচেতন না, তাদের মধ্যে একটা গুজামিল আছে। তো উনি আমাকে বললেন যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, বিষয়টাকে আপনি শিওর? আমি বললাম হ্যাঁ শিওর। আপনি শিওর 100%? 100%। হয়তো আপনি এখানে বলতে পারেন যে ব্যারিজ সেন্টারের চারিপাশে ঘোরে, সে বিষয়টা তো আমার এখানে মুখ্য বিষয় না, ওটা ডিটেলসের ব্যাপার। আমার হলো বিষয় যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, এটা হলো একটা বাস্তবতা। এখন আরো একটা ব্যাপার আপনাদের সাথে বলি, যে আমরা যে বলি যে পৃথিবীটা কমলা লেবুর মতো, কেউ বলে এটা হলো নাশপাতির মতো, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের অংশটুকু কিছুটা স্ফীত, যার জন্য এটাকে কমলা লেবুর মতো না বলে আরো অ্যাকুরেটলি বলা যায় এটা নাশপাতির মতো। কিন্তু সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো পৃথিবীটা পৃথিবীর মতো, পৃথিবীর কোনো বিকল্প নেই। যেমন প্রত্যেকটা মানুষই আমরা আমার মতো, আমার বিকল্প কেউ নেই। আপনিও মানুষ, আমিও মানুষ, আমিও পুরুষ, আপনিও পুরুষ, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি বিচার করেন তাহলে আমি আমার মতো। মহাবিশ্বের কোনো দুটি বস্তু এক রকমের হয় না, কোনো দুটি বস্তু এক রকমের হয় না। তো সেই হিসেবে পৃথিবীটা পৃথিবীর মতো। এখন যদি কেউ চ্যালেঞ্জ করে যে আসলে কমলা লেবুর সঙ্গে তুলনা করা হয়, বা আমরা যে ভূগোলকটা বাজার থেকে কিনি সেটা একদম সুগোলক, কারণটা কি? কারণটা তো এখানে পৃথিবীর যে উচ্চতা নিচতা, তার যে গভীরতা, বা যেসব জায়গায় সাগর আছে, পাহাড় আছে, এগুলো তো আর এক্স্যাক্টলি পৃথিবীর মতো করে তৈরি করা সম্ভব নয়। যদিও একজন পৃথিবীর একটা গোলক তৈরি করেছেন, ওনার মনে হয় 10 বছর সময় লেগেছিল, বেশ একটা বড় সড়ো। উনি চেষ্টা করেছিলেন উল্লেখযোগ্য পাহাড় পর্বতগুলোকে কিছু না হলেও প্রদর্শন করার, বা সমুদ্রটাকে প্রদর্শন করার। কিন্তু প্রদর্শন করলে তো হবে না, উনি তো আর সমুদ্রে পানি রাখতে পারবেন না, কারণ ওই যে ভূগোলকটা সেটা তো আছে পৃথিবীতে। কাজে আপনি যতই চেষ্টা করেন তার উপরে যে জায়গায় সমুদ্র তৈরি করবেন সেই জায়গাতে আপনি পানি দাঁড় করাতে পারবেন না। পানির মতো করে রং তৈরি করতে পারবেন, কিন্তু পানিকে তো সেখানে দাঁড় করানো যাবে না। কাজেই আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে হবে, যেটা পৃথিবী কমলা লেবুর মতো, এটা কেন বলা হয়? তুলনা করার জন্য, মোটামুটি আমরা বুঝে নেওয়ার জন্য। আমরা ভূগোলকটা বাজার থেকে কিনি, একটা ওভারঅল ধারণা হয় যে পৃথিবীটা আসলে এই ধরনের। এর উপরে ভিত্তি করেই তো আমরা ভাবনাটিকে সামনের দিকে নিয়ে যাব। তো তারপরে আমি প্রশ্ন করলাম যে পৃথিবী, মনিয়ার ভাই আপনি কি পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে? তারপরে সাইফুল্লাহ ভাই তো বললেন যে উনি আমার লাইভেও যুক্ত হবেন, হয়ে পৃথিবী সম্পর্কে আমি কি জানি আর কি জানি না, মানে উনি কি জানেন আর না জানেন এই বিষয়টা আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আসেন আপনি আমার লাইভে যুক্ত হবেন, কোনো অসুবিধা নেই, আলাপ করব। তবে ওখানকার আরেকজন মডারেটর অন্তত এইটুকু সম্মান করলেন যে না, রওশন ভাই খুব ভদ্রলোক, ওনার সাথে আলাপ করা যায়, কোনো বিষয় না। ধন্যবাদ ওনাকে, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিলাম। এখন যে তারপরে মিনার ভাইকে যে প্রশ্নটি করলাম, আপনারা জানেন খাদেম শেখ সহ আমাদের এলাকার একজন আলমডাঙ্গার এক ভদ্রলোক, উনিও মনে করেন পৃথিবী স্থির। তারপরে ঢাকাতে কোথায় যেন এক লোক এরকম মানচিত্র দেখিয়ে পৃথিবীর 19 গুণ করে দেখাচ্ছেন, সেখানেও দেখা যাচ্ছে পৃথিবী স্থির। এবং আমাদের যে উপলব্ধি যে আমাদের সমাজে বহু মানুষই পৃথিবীটাকে স্থির মনে করে, অথবা পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, এই বিষয়টাকে মেনে নিতে পারে না। কারণ আমি এই গল্পটা অনেকবার করেছি যে আমার এক স্যার ছিলেন, ভূগোলের স্যার। উনি, আমরা যখন টেনে পড়ি 1974 সালে, তখন উনি আমাদের ক্লাসে বলেছিলেন যে তোমরা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা লিখবা, কিন্তু আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, শুভেচ্ছা রওশন আলী ভাই, নো বিসি রুম, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো উনি বলতেন যে তোমরা যখন লিখবা তখন তৌবা পড়বা। তাহলে বোঝা গেল যে ওনার মতো একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বিজ্ঞান পড়াতেন, উনি আমাদের বিজ্ঞানের স্যার ছিলেন। তো উনি, আমরা বলি যে আগেকার মানুষের নাকি জ্ঞান গরিমা বেশি ছিল, তখন লেখাপড়ার মান ছিল ভালো। তো ওই স্যার যদি এরকম মন্তব্য করেন, আর এক স্যার পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, তখন মাইলে প্রচার করা হতো। তো আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তো মাইলে প্রচার আমাদের প্রকাশ করা হতো, কিলোমিটার তখনও আসেনি। তো উনি বলতেন যে এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, ফিতে ধরেছে কি, তার মানে ওনার ধারণা ফিতের সাহায্য ছাড়া আর মাপা যায় না।
এই যে বিজ্ঞানীরা যে তারকার দূরত্ব মাপে বা বিভিন্ন গ্যালাক্সির দূরত্ব মাপে, হ্যাঁ, সূর্যের দূরত্ব মাপে, চাঁদের দূরত্ব মাপে, এগুলো কি ফিতে দিয়ে মাপা হয়? এই যে হিমালয় পর্বতের উচ্চতা মেপেছেন 1925 সালে উনি রাধানাথ সিকদার, তো উনি কি হিমালয় উঠে মেপেছেন? না, মাপার পদ্ধতি আছে, ত্রিকোণমিতির একটা পদ্ধতি দিয়েই এটা মাপা যায়। তো যাই হোক, আমি যে ধারণাটি আমার মনে হয়েছে বা আমি আমার সমাজে বসবাস করে আমি লক্ষ্য করেছি যে পৃথিবী সম্পর্কে বা সৌরজগৎ সম্পর্কে বহু মানুষেরই কোনো ধারণা নাই। এই ধারণাটা নাই। এখন আমাকে তারা আবার বলে যে আপনি কোথায় গবেষণা করেছেন, আপনার রিপোর্ট কোথায়, আপনার কি আপনি যে কি বলে ওর নাম সার্ভে করেছেন বা আপনি যাচাই করেছেন সেই রিপোর্টটা কোথায়, আপনার কি যেন বলে কথাটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, হ্যাঁ, যে পরিসংখ্যানের রিপোর্টটা কোথায়? ভাই রিপোর্ট কি আমি ব্যক্তিগতভাবে কি আমি অভিজ্ঞতা অর্জন করতে পারবো না? আমি কি জানাতে পারবো না? আমি কি মানুষকে জিজ্ঞাসা করে মানুষের কাছ থেকে উদ্ধার করতে পারবো না? তার একটা নমুনা বললে বুঝতে পারবেন। দিনাজপুরে থাকতে আমরা বেশ কয়েকজন সরকারি কলেজের প্রফেসরের সাথে আমি আড্ডা দিতাম। তো এক ভাইয়ের সাথে এক স্যারের সাথে আমি স্যারই বলতাম, যেহেতু ওনারা আমার ওয়াইফের স্যার, কাজে আমি তাদেরকে স্যার বলেই সম্বোধন করতাম। বিশেষ করে একজন, উনি ছিলেন ইতিহাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ওনার সাথে আলাপ করার কারণে ওনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতাম, ওনার মেয়েকে। তো ওনার সাথে আলাপের পরিপ্রেক্ষিতে ওইখানে অনেক লেকচারার বা প্রফেসর এসে বসতেন। তো আমি ওনাদের সাথে আলাপ করতাম, অনেককে চিনতাম, অনেককে চিনতাম না। তো এক ভদ্রলোককে আমি ধারণা করতাম, ওনার সাথে কথোপকথনের ভিতর দিয়ে আমার মনে মনে একটা ধারণা হতো। একটা মানুষের সঙ্গে পরিচয় হলে মিনিমাম একটা ধারণা হয় না, মনের ভিতরে প্রশ্ন জাগে যে মনে মনে একটা অ্যান্সার করে নিয়ে আমরা লোকটি কে হতে পারেন। তো আমার ধারণা ছিল আর্টসের কোনো সাবজেক্টের কোনো একটা বেসরকারি কলেজের প্রফেসর। এটা আমার মনের একটা অনুমান। ভালো কথা, আমি তাকে সেভাবে ট্রিট করতাম, ওনার সাথে প্রায় গল্প হতো। তো কোনো একদিন ওই যে যে স্যারকে আমি স্যার বলতাম, যেনাকে, ওনার নাম হলো জাকিরুল ইসলাম, ওনার নাম জাকিরুল ইসলাম, উনি ইতিহাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো উনি বিজ্ঞান বিষয়ে পড়াশুনো করেন এবং খোঁজ খবর রাখেন, এবং আমিও যে পৃথিবী এবং বিজ্ঞান বিষয়ে একটু পড়াশুনো করি এই বিষয়টার কারণে উনি আমার কাছে জানতে চাইলেন যে সেদিন একটা ফিচার পড়লাম একটা পত্রিকায়, তাতে লিখেছে যে সমুদ্রের পানির ধাক্কায় ধাক্কায় হিমালয়ের উচ্চতা নাকি কমে যাচ্ছে। তা আমি এবার বললাম যে আচ্ছা আমি সাইফুল্লাহ ভাই, আপনাকে তো আমি অ্যাক্টিভ পেলাম না, যার জন্যে আমি মনে করলাম হয়তো আপনাকে পাবো না। তো তাহলে আপনি একটু আসেন, আজকে একটু কথা বলি ভাই সাইফুল্লাহ ভাই। ওই আপনার ওই প্রসঙ্গ নিয়েই কথা হচ্ছে। গতকালকে খুব পেন দিয়ে ফেলে। না ভাই, আমার পেন লাগে না ভাই, দিলে আন্তরিকভাবে দুঃখিত। না, আপনার ব্যাপারে দুঃখ নাই ভাই, আমি আলোচনা করছি। আপনি চাইলে যুক্ত হয়ে আপনার আমার সাথে একটু কোঅপারেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জানেন যে আপনিও আমার খুব স্নেহের পাত্র, আবার আমিও আপনার কাছে বেশ শ্রদ্ধার পাত্র। আর আপনিও একসময় টিউশনি করতেন, আমিও টিউশনি করি, কাজেই অনেক দিক দিয়ে আপনার পিতাও একসময় মনে হয় মাস্টার ছিলেন, এই বিষয়টা অনেক আগে বলেছিলেন। এবং আপনাদের প্রশংসাই করছি যে আমি গত 2 বছর আগে ওপেন স্টেজে প্রথম যুক্ত হয়েছিলাম। তো তারপরে আমি মাঝে আমাকে ব্লক করে রাখা হয়েছিল, মনে হয় এ নিয়ে আমি অভিযোগও করেছিলাম। তো দেখলাম গতকালকে নোটিফিকেশন পেলাম এবং মেনশন দিয়েছেন একজন, আমি আপনাদের ওখানে যুক্ত হলাম, ওই আলাপই করছি আর কি। যাই হোক, তো এই যে বক্তব্যগুলো দেয় যে আপনি কোথায় সার্ভে করেছেন, এখন সেই প্রসঙ্গের উপরে একটা কথা বলি। সেটা হলো যে গোলাম মোর্শেদ, তুমি কি যুক্ত হতে চাও মোর্শেদ? দুঃখিত ভাই, আমি একটা স্কুলের টিচার। ও ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনি একজন টিচার ছিলেন, খুব ভালো, আরো ভালো। আমরা তো স্কুলের টিচার না ভাই, আমি ওই বাড়ি বাড়ি পড়িয়ে বেড়াই ভাই, আমার ওই ধরনের যোগ্যতাও হয়নি। আমি ওই কলেজ পার হয়ে ভার্সিটি পর্যন্ত গেছিলাম বটে অনেক কষ্ট করে, কিন্তু শেষ করতে পারি নাই, শেষ করার আগে দৌড় মেরেছি। যাই হোক, তো বিষয়টা হলো যে যে উনি ওনার কথা হচ্ছে যে আমি তখন বললাম যে স্যার এরকম তো হওয়ার কথা না, আসলে সমুদ্রের ধাক্কায় তো পাহাড় আসলে এভাবে ক্ষয় হয় না, এটা আলাদা বিষয়। কিন্তু মূলত পাহাড় উপরে ওঠে প্লেটের ধাক্কায়। দুই বা ততোধিক, বিশেষ করে দুইটি প্লেট যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন 3টি ঘটনা ঘটে।
একটা হলো একটা পাহাড়ের উত্থান হতে পারে, একটা প্লেটের নিচে চলে যেতে পারে, অথবা এই প্লেটটি ওই প্লেটের নিচে চলে যেতে পারে। এরকম একটা ঘটনা ঘটে, যেটা হিমালয়ের ক্ষেত্রে ঘটেছে। একটা প্লেটের নিচে চলে যাচ্ছে, আরেকটি প্লেট উপরের দিকে ঠেলে উঠে পড়তেছে। এখন এই কথাটি বলার পরে তখন ওই যে ভদ্রলোক সম্পর্কে আমার ধারণা ছিল যে উনি আর্টসের কোনো শিক্ষক এবং বেসরকারি কোনো কলেজের শিক্ষক, এই আমার তার সম্পর্কে ধারণা, আমি কখনো তাকে জিজ্ঞাসা করিনি। তো ওই দিন তিনি ফট করে বলে ফেললেন, আপনি বলছেন এরকম কি ল্যান্ডে ধাক্কা লেগে নাকি পর্বত তৈরি হয়, এসব তো গাঁজাখুরি গল্প। আপনি জানেন একটা ল্যান্ডের থেকে আর একটা ল্যান্ডের যে মাঝখানে সাগরের গভীরতা কোটি কোটি মাইল, মানে কোটি কোটি কিলোমিটার। উনি বললেন কোটি কোটি কিলোমিটার। তা আমি তখন বললাম, ভাই কোটি কোটি কিলোমিটার সাগরের গভীরতা মানে? আমাদের সাগরের সব থেকে গভীরতম যে প্রদেশ, যে জায়গাটা পাওয়া গেছে ম্যারিয়ানা ট্রেঞ্চ, সেটা হলো 11 কিলোমিটার 30 মিটার। সেখানে সাগরের গভীরতা কোটি কোটি কিলোমিটার, মানে যেখানে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, সেখানে সাগরের গভীরতা কোটি কোটি কিলোমিটার, মানে আমি বুঝলাম না তো জিনিসটা। তখন আরেক ভদ্রলোক ছিলেন, উনিও ফিজিক্সে মাস্টার্স, উনি এক কলেজের প্রিন্সিপাল ছিলেন। সেখান থেকে উনি যে কোনো কারণে চাকরি চলে গেছে, যাওয়ার পরে উনি ওই এলাকায় থাকতেন। আমরা পাশাপাশি সবাই গল্প করছি। তখন ওই ভদ্রলোক বলছেন যে, কি বলছেন আপনি এসব কথা, বুঝলাম না তো। সমুদ্রের গভীরতা কোটি কোটি মাইল মানে কোটি কোটি কিলোমিটার, মানে কি বলছেন এসব আবোল তাবোল কথা। যাই হোক, তা আমি বললাম যে আপনি, তখনও বলছে বিজ্ঞানীরা এক এক সময় এক এক কথা বলে। তাই বললাম যে আচ্ছা, E=mc², যে আইনস্টাইন সূত্র দিয়েছে, এটা কি এরকম হতে পারে? G=f(q²)? তা হতেও পারে, বিজ্ঞানীরা এক এক সময় এক এক কথা বলে। তখন আবার সেই ফিজিক্সের প্রফেসর তাকে বলছে, আপনি এসব কি কথা বলা শুরু করলেন, কিছু তো বুঝলাম না, কি বলতেছেন আপনি এসব। তারপরে গেল যথারীতি এরকম একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা যার মতো শেষে বিচ্ছিন্ন হয়ে গেলাম। পরের দিন আমার ওই জাকিরুল ইসলাম স্যারের সাথে কথা বলার খুব ইচ্ছা, ওনার সাথে দেখা হলো। আমি বলছি, স্যার ওই ভদ্রলোক কে? উনি ওই যে কালকে কথা বলছিলেন এরকম ধরনের কথা। তা বলছে যে আর বললেন না, উনি আমাদের এই সরকারি কলেজের প্রফেসর, 17 বছর ধরে উনি কেমিস্ট্রি পড়াচ্ছেন। আমি মাথায় হাত দিয়ে ফেলেছি। কি বললেন? উনি এই সরকারি কলেজের প্রফেসর আর 17 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে। উনি কেমিস্ট্রির কি পড়ান উনি? হ্যাঁ, যেখানে পরমাণুর মডেল বলা হয়েছে রাদারফোর্ডের সৌর মডেল, সেখানে উনি পৃথিবী গভীরতা, সাগরের গভীরতা বলছেন কোটি কোটি কিলোমিটার। আচ্ছা, এই যে উনি বললেন কোটি কোটি কিলোমিটার, এর দ্বারা কি প্রমাণিত হলো না যে পৃথিবী সম্পর্কে ওনার কোনো ধারণা নেই? তাহলে একটা প্রফেসর, যিনি কেমিস্ট্রির প্রফেসর, একটা সরকারি কলেজের প্রফেসর, তিনি 17 বছর ধরে কলেজে চাকরি করতেছেন, ওনার ধারণাটা যদি এরকম হয়, তাহলে কি আর 10 জনের কাছে আমার যাওয়ার দরকার আছে? আর আমি তো যাচ্ছি, যেহেতু দেখছি ঘটনাটা কি। তাহলে এই যে আমার যে অ্যানালিসিস, আমার যে বিশ্লেষণ, যে 99.5% মানুষ, আমাদের দেশের শিক্ষিত মানুষ পৃথিবীর সম্পর্কে বেসিক কোনো কনসেপ্ট রাখে না, এটাকে আমি ভুল বললাম? তা আমার সেই সাইফুল্লাহ ভাই আমাকে কালকে অনেক কথা জিজ্ঞাসা করলেন। সেটা কি? যে ব্যারি সেন্টার সম্পর্কে আপনার কাছে শুনবো। ভাই, আমি ব্যারি সেন্টার তো এখানে মুখ্য না, এখানে পৃথিবী সূর্যের চারিপাশে ঘরে, এইটাই হলো মূল ফান্ডামেন্টাল বিষয়। আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে আসলে পৃথিবী ঘোরে না, এটা তো আপেক্ষিকতার ব্যাপার। আমি যদি সূর্য সহ পৃথিবীটাকে চিন্তা করি, যে সূর্য বছরে 704 কোটিরও উপরে, মনে হয় আরো একটু বেশি হতে পারে, আমি আর একটা ইনফরমেশন পেলাম লেটেস্ট, যে আমার যে বই আছে তাতে 704 কোটি কিলোমিটার পথ সম্ভবত সূর্য পৃথিবী সহ সকল গ্রহ উপগ্রহ নিয়ে অতিক্রম করে। এখন সেই হিসেবে যদি আমরা পৃথিবীকে সূর্যের সাথে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে পৃথিবী আসলে একটা বক্র পথে চলে, গোলাকার বা বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে নয়। যেহেতু আমি তার সাথে সাথে যাচ্ছি, কাজে আমার পথটা সেটা ভাইব্রেটিং, অর্থাৎ উঠানামা করে, একদম সরল পথ না, বক্র পথে যাই। এটা আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি, কিন্তু আমরা তো সেটা ধরবো না। আমরা যখন সৌরজগতের চিন্তা করব, তখন আমরা
পৃথিবীটাকে সূর্যের চারিপাশে ঘুরাবো। আর যখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির চিন্তা করব, তখন আমরা মিল্কি ওয়ের সেন্টারকে কেন্দ্র করে কিভাবে সূর্য সহ সকল নক্ষত্র তার চারিপাশে ঘুরতেছে সেটা দেখাবো। আবার যখন তার মধ্য দিয়ে সূর্যের যে আলাদা গতি সেটা আমরা দেখাবো। তারপরে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি যে কিভাবে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেই বিষয়টা আমরা নিয়ে আসবো। আমাদের তো একবারে সব হিসাব করলে হবে না। এখন পৃথিবীর উপরে একটা গাড়ির গতি আমি হিসাব করবো, এখন যদি আমি পৃথিবীর গতি ওই সাথে হিসাব করি তাহলে তো গাড়ির গতি মাপতেই পারবো না। সেখানে আমার পৃথিবীটাকে স্থির চিন্তা করতে, ওটা কমন সেন্সের ব্যাপার। আমরা পৃথিবীটাকে স্থির চিন্তা করে একটা গাড়ির গতি নির্ধারণ করব। এখন আমরা যাচ্ছি ট্রেনের ভিতরে যখন যাচ্ছি, তখন আমি যখন পাইচারি করছি তখন আমি ট্রেনটাকে স্থির ধরবো, ধরে আমি পাইচারি করছি, আমি বাথরুমে যেতে কত ফিট বা কত মিটার গেলাম, কত মিটার আসলাম, এগুলো হিসাব করব। ট্রেনের গতি ধরলে তো কমপ্লেক্স হয়ে যাবে, সেটা তো আমার এখানকার বিষয় না। তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে তো ওই হিসাব মিলাতেই পারবো না, খুব টাফ ব্যাপার। কাজে আমাদেরকে যে কোনো একটা জিনিসকে ফ্রেম অফ রেফারেন্স ধরে নিতে হবে, তো বিজ্ঞানের একটা ন্যূনতম জ্ঞান। আমাদেরকে একটা ফ্রেম অফ রেফারেন্স ধরে নিতে হবে, যার উপরে ভিত্তি করে আমরা আমাদের গতিটাকে নির্ধারণ করব। এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই যে পৃথিবী যখন সূর্যের চারিপাশে ঘোরাবো, তখন পৃথিবী সহ তার চারিপাশে যতগুলো গ্রহ আছে, 8টি গ্রহাণুপুঞ্জ, এখন তখন তো আর আমি ওই শনি গ্রহের চারিপাশে উপগ্রহ ঘোরে সেটা আমরা হিসাব নেব না। যখন শনি গ্রহ নিয়ে চিন্তা করব, তখন দেখব শনি গ্রহের চারিপাশে উপগ্রহগুলো কিভাবে ঘোরে সেটা আমরা দেখব। তারপরে আমরা ক্রমে ক্রমে এইভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব আমরা করতে করতে সামনের দিকে এগোবো। তো এখানে তো আমি যে কারণে পৃথিবী সম্পর্কে সঠিক ধারণা নেই এই কথাটি বলি, এর মূল কারণটা আপনাদেরকে বুঝতে হবে। সাইফুল্লাহ ভাই, আপনি যুক্ত হলে খুব ভালো হতো, যেহেতু আপনি কালকে বলেছিলেন আমার লাইভে আপনি যুক্ত হবেন। আচ্ছা, সত্যসাই ভাই কি যুক্ত হতে চান? যুক্ত হতে চাইলে একটু রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনার সাথে একটু বকবক করি। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হলো যে আমি কি কারণে বলি আপনি মিলিয়ে নেবেন। যদি আপনি আহমদ সাইফুল্লাহ ভাই আপনি এখনো আমাকে দেখে থাকেন, তাহলে কাইন্ডলি আমার একটু কমেন্ট করে জানাবেন আমি কোন জায়গাটাকে ফোকাস করি। সেটা হলো যে যে আমি যে বারবার বলি 1380 কোটি বছর পূর্বে মহাবিশ্বের উৎপত্তি। তাহলে মহাবিশ্বের উৎপত্তির সাথে সাথে তো আর নক্ষত্র তৈরি হয়নি। প্রথম যে নক্ষত্রটি তৈরি হয়েছে তার নাম মেথুসেলা স্টার, সেটাও অনেক সময় লেগেছে। তারপরে তৈরি হয়েছে গ্যালাক্সি, তাই না? তারপরে গ্যালাক্সির ভিতরে যে বিভিন্ন নক্ষত্র, সেই নক্ষত্র সাথে সাথে তো আর অন্যান্য উপাদান তৈরি হয়নি। প্রথম তৈরি হয়েছে হাইড্রোজেন, সেখানে কিছু হিলিয়াম এবং লিথিয়াম। তারপরে যখন নক্ষত্র তৈরি হয়েছে, নক্ষত্রের অধিকাংশ হলো হাইড্রোজেন। সেই হাইড্রোজেন জ্বালানি সে ব্যবহার করে তারপরে সে যত বড় নক্ষত্র তত বেশি তার জ্বালানি এবং তত পরিমাণ জ্বালানি ক্ষয়। যেমন আমরা সূর্য একটা মাঝারি রকমের নক্ষত্র, মাঝারি আকারের, এর সেকেন্ডে 40 লক্ষ টন সে হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ করতেছে। হাইড্রোজেন জ্বালানি সে শক্তিতে পরিণত করতেছে এবং তার ক্ষয় হচ্ছে। প্রতি সেকেন্ডে সূর্যের জ্বালানি খরচ 40 লক্ষ টন, তার মানে সূর্যের ভর 40 লক্ষ টন পার সেকেন্ড কমে যাচ্ছে। তাহলে এবং এই সূর্যটার আয়ু হলো বেশ দীর্ঘ। সূর্য প্রায় 1000 কোটি বছরের আয়ু, এবং এরকম আয়ু সম্পন্ন নক্ষত্র, এই ছোট মানের নক্ষত্ররা এত আয়ু পায়। কিন্তু যদি খুব বড় হয়, সূর্য থেকে যদি মনে করেন 40-60 বা এরকম ধরনের গুণ ভারী নক্ষত্র পাওয়া যায়, তাহলে দেখা যাবে তার আয়ু অনেক কম। 1 কোটি বছরে তার সমস্ত জ্বালানি নিঃশেষ হয়ে যাবে। এবং সে যখন জ্বালানি নিঃশেষ করে ফেলবে, তার যখন হাইড্রোজেন জ্বালানি নিঃশেষিত হবে, তখন কি হবে? ব্লাস্ট করবে সে। তার ভিতরে তৈরি হবে বিভিন্ন ভারী ভারী মৌল এবং সে তার আবরণগুলো মহাকাশে ছুঁড়ে ফেলে দিবে। এটা তো আমরা এখন এই সবাই জানতে পারি। এগুলো এমন সহজ একটা বিষয় হয়ে গেছে, এর জন্য অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়া লাগে না। বিজ্ঞান আমাদেরকে এমনভাবে তার জ্ঞানগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে যে সেগুলো মনে হচ্ছে একদম পানির মতো, একটা শিশুও সেটা রপ্ত করতে পারবে, এরকম একটা পর্যায়ে আমাদের জানান দিয়েছে। তাহলে এই যে নক্ষত্র ধ্বংস হয়ে তার গর্ভে যে ভারী ভারী পদার্থ তৈরি হচ্ছে, এই ভারী ভারী পদার্থ সহ যে বিভিন্ন রকম হাইড্রোজেন মহাবিশ্বে রয়েছে, সেগুলো একসাথে হয়ে কোটি কোটি কিলোমিটারের প্রসারিত
যে নেবুলা, সেই নেবুলা থেকে আবার আমাদের নতুন নতুন নক্ষত্র তৈরি হচ্ছে। এই যে নক্ষত্র, পরবর্তী প্রজন্মের যে নক্ষত্র তৈরি হলো, সেখানে ভারী মৌলের কিছুটা আধিক্য দেখা দেয়, যে জন্য বলা হয় সূর্য চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নক্ষত্র। কারণ তার মধ্যে 92টি প্রাকৃতিক মৌল, যেটাকে এখন আবার 98টি বলা হচ্ছে, কেন আমি জানি না, 92টি মৌলিক পদার্থ তার মধ্যে রয়ে গেছে, যেমন পৃথিবীতে আমরা পাচ্ছি। এটা প্রমাণ দেয় যে সূর্যটা চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নক্ষত্র। এখন আমার প্রশ্নটা হলো, এই যে সূর্য সহ এই আমাদের সৌরজগতের গ্রহগুলো তৈরি হতে শুরু করেছে 456 কোটি বছর পূর্বে, তার কিছু আগেও হতে পারে, যেটা আমরা পাথর অনুযায়ী পাচ্ছি, কাজেই 456 কোটি, তাহলে 460 কোটি বছর আগে এই নেবুলাটা ঘূর্ণনশীল ছিল, এটা বলা যেতে পারে। যদিও হঠাৎ করে তো এরকম ডেট দিয়ে তৈরি হয় না, এগুলো দীর্ঘ সময়ের পরিক্রমায় এগুলো তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন যে হাইড্রোজেন এবং অন্যান্য পদার্থ একসাথে দাও পর্যাপ্ত পরিমাণে, এবং তার সঙ্গে গ্র্যাভিটেশন থাকবে, আর দাও সময়, তাহলে একটা নক্ষত্র তৈরি হয়ে গেল। তার মানে কি, অর্থাৎ সে যে স্কুইজ করে, সে যে কেন্দ্রের দিকে টানে, কেন্দ্রে জমা হয়, সেই উপরে চাপ যদি বাড়তে বাড়তে কেন্দ্রে 1 থেকে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হয়, তাহলে সেটা তো নক্ষত্রে পরিণতই হবে না। যেমন তার প্রমাণ বৃহস্পতি গ্রহকে তো গ্রহ বলা হয় না, সেটা এমন একটি নক্ষত্র যা নক্ষত্র হতে পারেনি। বৃহস্পতি গ্রহটাকে বলা হয় মানে নক্ষত্র হতে না পারার একটি গ্রহ। অর্থাৎ তার মধ্যে যে পরিমাণে পদার্থ আছে, সেই পদার্থটা তাকে না পেরেছে ভিতরে দগ্ধ করতে, না পেরেছে তাকে গ্রহ বানাতে। সে মাঝারি পর্যায়ে আছে। যেমন আমাদের গ্রহাণুপুঞ্জ সম্পর্কে আমরা বলি, এমন কিছু টুকরো যেগুলো একসাথে হয়ে একটা গ্রহ তৈরি করতে পারেনি। সেটা একটা আমাদের স্যাম্পল দেখাচ্ছে, আমরা স্যাম্পল হিসেবে পাচ্ছি। তাহলে এই যে আমাদের সৌরজগৎ তৈরি হলো, তো তৈরি হওয়ার যে বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন পদ্ধতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানান ধরনের মত আছে। এখন এটা ধর্মও একটা ব্যাখ্যা দিয়েছে। 4200 ধর্ম যদি আপনার অ্যানালিসিস করেন, দেখা যাবে এই পৃথিবী সহ বিভিন্ন তারামণ্ডলী তৈরির 4200 মতামত আছে। কিন্তু বিজ্ঞান তো আসলে এইভাবে গালগল্পের ভিতর দিয়ে বা মিথ দিয়ে ব্যাখ্যা দিয়ে চলে না। বিজ্ঞানকে একটা সার্বজনীনতা অর্জন করতে হয়, এবং এমন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কথা বলতে হয় যেটা অনেকটা গ্রহণযোগ্য, এবং আরো বেশি পিউরিফিকেশনের জন্য বিজ্ঞানীদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। তারা বারবার কোশ্চেন করেন, বারবার পরীক্ষা নিরীক্ষা করেন যে উনি যা বলে গেছেন সেটা কতটা সত্য বা কতটা সঠিক। এখন এই যে 1953 সালে জিপি কাইপার যে নেবুলার থিওরিটা বা রিভাইভ করলেন, ইমানুয়েল কান্টের প্রস্তাবিত নেবুলার থিওরি, সেটা অনেক দিন পরে যখন বিজ্ঞানীরা অন্যান্য সংগৃহীত তথ্যপত্রের ভিত্তিতে যখন নেবুলার থিওরিটা ওনারা আবার নতুন করে ঘুরিয়ে নিয়ে আসলেন, তখন মনে হলো যে এই যে ঘূর্ণি বা এডিজ, যে কেন্দ্রের যে ঘূর্ণি, সেটা দ্বারা সূর্য তৈরি হয়েছে, এবং আশেপাশে যে ছোটখাটো ঘূর্ণি, সেগুলো নেবুলার ঘূর্ণি থেকে আপনার গ্রহগুলো তৈরি হয়েছে। কিন্তু সেখানে একটা প্রশ্ন থেকেই গেল, তাহলে এই যে মানে একটা গ্যাসীয় পদার্থের ঘূর্ণি, ছোটখাটো ঘূর্ণিগুলো, সেগুলো উত্তপ্ত হলো কিভাবে? প্রশ্ন থেকেই গেল। তাহলে তখন বিজ্ঞানীরা অনুসন্ধান করতে লাগলেন যে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে। তখন দেখা গেল যে এই যে ছোট ছোট টুকরোগুলো আশেপাশে ছিল সূর্যের তৈরি হওয়ার পরে, লেফট ওভার ম্যাটেরিয়ালস বলা হচ্ছে, যেগুলো পরিত্যক্ত বস্তু, সেগুলো পরস্পর ধাক্কা লেগেছে। ধাক্কা লাগতে লাগতে যে অংশটি বড় হয়ে গেছে, সেটা ছোট ছোট অংশকে ক্রমে তার দিকে টেনেছে, এবং তার উপরে বুকে আছড়ে পড়েছে। এইভাবে কয়েক কোটি বছর ধরে অনবরত সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ওই যে গ্রহগুলো যেটা উত্তপ্ত হয়েছে, ধাক্কার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়েছে, এবং সেই ছোট ছোট টুকরোর ধাক্কা লাগতে লাগতে পৃথিবীর জন্মের শুরুর পর্যায়ে থেইয়া নামে একটা গ্রহাণুপুঞ্জ, মানে ছোট আকারে না বড় আকারে মোটামুটি একটা অংশ ধাক্কা লেগে তার উপরের থেকে একটা অংশ ছিন্ন করে নিয়ে গেছে, যেটাকে আমরা বলি চাঁদ। এখন চাঁদ যে সেই ছিন্ন অংশ, এটা তো বিজ্ঞানীদের অনেক আগের একটা প্রস্তাবনা, কিন্তু চাঁদে নেমে চাঁদের পাথর সংগ্রহ করে নিয়ে এসে দেখা গেল যে আসলেই পৃথিবী যখন প্রায় তৈরি হয়ে গেছে, তার ভারী পদার্থগুলো কেন্দ্রে, তার সারফেসে হালকা পদার্থ, সেই হালকা পদার্থ ছিটকে চলে গেছে বাইরে, তাহলে অবশ্যই চাঁদে থাকবে হালকা পদার্থ।
সেখানে ভারী ভারী পদার্থ থাকবে না। চাঁদের মাটি পরীক্ষা করে দেখা গেল যে আসলে পৃথিবীর উপরিভাগের যে গঠন, চাঁদের গঠনটা সেরকমই। তাতে একটা প্রমাণ পাওয়া গেল যে চাঁদ আসলে ওই সময় ধাক্কা লাগার পরিপ্রেক্ষিতে পৃথিবীর উপরিভাগের বিচ্ছিন্ন অংশ দ্বারা চাঁদ তৈরি হয়েছে। তাহলে এখন আমি সাইফুল্লাহ ভাইকে যে প্রশ্নটা করব, যদি আপনি কখনো আমার লাইভে আসেন, যেহেতু আপনি ওয়াদা করেছেন আমার লাইভে আসবেন এবং পৃথিবী সম্পর্কে আলাপ করবেন, শিখবেন বলেছেন, আমি ভাই শেখানোর মাস্টার না, আপনি আসবেন, আলোচনা করব, এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আপনার কাছ থেকে আমি শিখব, আপনি আমার কাছ থেকে শিখবেন, দুই ভাই শেখাশেখি করব, কোনো অসুবিধা নেই। আর পৃথিবীতে কনফার্ম শিক্ষক বলে কেউ নাই, প্রত্যেকটা মানুষের শিক্ষক একই সাথে ছাত্র। আপনি যখন পিএইচডি করতে যাচ্ছেন তখন আপনি ছাত্র, আপনি যখন কলেজে এসে শেখাচ্ছেন বা ইউনিভার্সিটিতে শেখাচ্ছেন তখন আপনি শিক্ষক। কাজে কনফার্ম শিক্ষক বলে কোনো কিছু নেই। আচ্ছা, দূর রোশন ভাই কি সব আবল তাবল কথা বলতেছেন, ওইগুলা হলিউডের সিনেমা করা হয়েছিল। জি ভাই, জি দেখেন, কায়েম ভাই ঠিকই ধরেছেন। তার মানে কি, এই যে হলিউডে সিনেমা করেছিল, এখনো বাংলাদেশের বহু মানুষ এই বিষয়টা মনে করে। তার মানে কি, তার মানে পৃথিবী সম্পর্কে যে আসলে অধিকাংশ মানুষের যে বেসিক কনসেপ্ট নাই, এইটাই তো প্রমাণ করে যে তারা এই বিষয়টা বোঝেও না। তো যাই হোক, ধন্যবাদ কায়েম ভাই। তো এখানে যে আমি যে কথাটি সাইফুল্লাহ ভাইয়ের কাছে বলতে চেয়েছি সেটা হলো, সাইফুল্লাহ ভাইকে সামনে রেখেই কথাটি বলছি, উনি শুনুক আর না শুনুক। এইবার মনে করেন যে 454,30,00,000 বছর আগে পৃথিবী মোটামুটি একটা ফরমেশনে এসছে। এখন আসলো ফরমেশনে, সেই পৃথিবী যে ফর্মড হয়েছে, সেই ফর্মড হওয়ার সময় তো আমরা জানি সে প্রচন্ড রকমের উত্তপ্ত ছিল। কিরকম, তার কেন্দ্রে এখনো 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে সেই তাপমাত্রা চারিদিকে ছড়িয়েছিল। সেই তাপমাত্রার উপরের অংশটা আমরা জানি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে বৃষ্টি হয়েছে, কারণ পৃথিবীর উপরিভাগে যে জলীয় অংশটা, যে পানি, সেটা তো অনবরত উপরে উঠে গেছে, আবার শীতল হয়ে নিচে নেমেছে, নেমে বৃষ্টি হয়েছে, আবার পৃথিবীর উপরটা উত্তাপ থেকে ক্রমে ক্রমে শীতল হয়েছে। এখন পৃথিবীর বেশিরভাগই তো উত্তপ্ত, ভিতরের দিকে বেশিরভাগই উত্তপ্ত, সামান্য উপরের কিছু অংশ তার মানে মানে বলা যায় ঠান্ডা। হ্যাঁ, সেখানে বরফ আছে, সেখানে নানান উত্তাপ কম বেশি আছে। এখন প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার যে প্রশ্ন, যে কারণে মনে করি যে 99.5% লোক পৃথিবী সম্পর্কে বেসিক ধারণা রাখে না, তার কারণটি হলো এইটা যে এই যে উত্তপ্ত পৃথিবী, আপনি উত্তপ্ত পৃথিবীটাকে শীতল করলেন, এটা তো 2-1 দিনের ব্যাপার না। কয়েক কোটি বছর লেগেছে মনে করেন শীতল হতে। এবারে শীতল পৃথিবীতে আপনি জীবনের সূত্রপাত করলেন। কি সূত্রপাত করলেন, কাকে পাঠালেন পৃথিবীতে? আমরা পৃথিবীর নিজে তার গায়ের উপরে, তার শরীরের উপরে যে জিনিসটা ধারণ করে আছে, যেমন ধরুন আপনি গ্র্যান্ড ক্যানিয়নে যান, 1.6 কিলোমিটার ক্যানিয়ন খাত, আপনি শুরু থেকে একদম গোড়া থেকে নিচের থেকে শুরু করে আপনি উপরে যান পাহাড় পর্যন্ত, দেখবেন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাস স্তরে স্তরে লিখিত আছে। আপনি একদম নিচের স্তরে একটিও এককোষী প্রাণী ছাড়া পাবেন না, সেখানে কোনো বহুকোষী উদ্ভিদ বা প্রাণী পাবেন না। কারণটা কি? কারণ তখন তো বহুকোষী প্রাণী এবং উদ্ভিদের জন্মই হয়নি। আপনি অস্ট্রেলিয়ার শার্ক বেতে যান, শার্ক বেতে যে ফসিল আছে, সে ফসিলটা হলো ব্যাকটেরিয়ার ফসিল, 350 কোটি বছর পূর্বের ফসিল। ওই ফসিলের ভেতরে একটিও আপনি গরু, ছাগল, ভেড়া, কুকুরের হাড় পাবেন না। এই যে পৃথিবীতে যে আপনি ফুল দেখেন, ফুল এত ফুলওয়ালা, যে আমরা ফুলের গর্বে গর্বিত হয়ে যাই, আমরা ফুল দিয়ে প্রেমিককে সংবর্ধনা করি, আমরা ফুল দিয়ে মাকে শ্রদ্ধা জানাই, আমরা ফুল দিয়ে শিক্ষককে শ্রদ্ধা জানাই। এই ফুলের উৎপত্তি কবে? ফুল 13 থেকে 14 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম ফুল ফুটিয়েছে কারা? ফুল ফুটিয়েছে হলো অর্কিড, যেটাকে আমরা অর্কিড বলি। এরকম 10-15 হাজার মনে হয় প্রজাতি, আমার এই মুহূর্তে মনে নেই, আমি অনেক সময় স্মৃতি থেকে কথা বলি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ আমি তো শুয়ে শুয়ে কথা বলছি। আমি এগুলো থেকে যেগুলো মানে জানতে পেরেছি সেগুলো মেমোরি থেকে অনেক সময় বলি, যদি ভুল হয় আপনারা যাচাই করে নেবেন। 13 থেকে 14 কোটি বছর আগে অর্কিড পৃথিবীতে প্রথম ফুল ফুটিয়েছে। তখন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কলা গাছ এগুলো ছিলই না, তখন এর উৎপত্তিই হয়নি। পৃথিবীর ইতিহাস আমাদের তাই বলছে। তাহলে এই পৃথিবীর ইতিহাসটাকে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে পৃথিবীতে যে জীবনের ধারাবাহিক বিকাশ আপনাকে মানতেই হবে, কারণ পৃথিবী আমাদের জানান দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা ছোট ছোট যে ইনফরমেশন পৃথিবীতে এখনো রয়ে গেছে, প্রত্যেকটা ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু আছে তো। এই যে ধরেন কয়লা, এই যে ফুলবাড়ি, পার্বতীপুর ফুলবাড়িতে কয়লা পাওয়া গেছে, দিনাজপুর ফুলবাড়িতে, এই কয়লাটা 27 থেকে 33 কোটি বছর আগে চাপা পড়া গাছের চাপা পড়া অংশ কয়লা।
সেটা বলা হচ্ছে এটাকে বিটুমিনাস আপার। আমরা জানি যে কয়লাকে 4টে ভাগে ভাগ করা হয়, পিট কয়লা, তারপরে লিগনাইট, তারপরে বিটুমিনাস, তারপরে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লা পৃথিবীতে খুব কম পাওয়া যায়, শুধু পাওয়া যায় বিটুমিনাস আপার। পৃথিবীতে 4টে জায়গায় এরকম কয়লা পাওয়া গেছে, একটা দিনাজপুর ফুলবাড়িতে বিটুমিনাস আপার, অস্ট্রেলিয়ায় আছে, আর মনে হয় ব্রাজিলে আছে, আর কোনো এক জায়গায় আছে। মোট 4টে জায়গায় এই বিটুমিনাস আপার কয়লা পাওয়া গেছে। এই কয়লাগুলো 27 থেকে 33 কোটি বছর পূর্বে জমা পড়া, মানে মাটির নিচে চাপা পড়া গাছের যে ধ্বংসাবশেষ, যেটাকে আমরা বলছি বিটুমিনাস আপার। এর প্রজ্বলন ক্ষমতা অনেক বেশি, কারণ প্রায় 100% এখানে কয়লা। তাহলে এই যে কয়লা আমাদেরকে জানান দিচ্ছে যে কি কি গাছ সেখানে চাপা পড়েছে এবং কি কি ঘটনা ঘটেছে, এগুলো আমাদের জানান দিচ্ছে। এই যে আপনি পেট্রোলিয়ামের কথা বলেন, পেট্রোলিয়ামটা কি? জু প্ল্যাঙ্কটনগুলো কোটি কোটি বছর ধরে চাপা পড়ে সেগুলো পেট্রোলিয়াম হয়েছে। তাহলে এগুলো পৃথিবীর বয়স আপনাদের কাছে কোনো ফ্যাক্টরি না, সেটা 4000 বছর, 5000 বছর, 6000। একজন বলছেন, একজন ইঞ্জিনিয়ার সাহেব, 2000-এর যে বেশি বয়স হবে, পৃথিবীর বয়স হবে, সেটা আমি শিওর। তার মানে কি? এটা মজা করা না? যেখানে 454 কোটি 30 লক্ষ বছর, সেখানে আপনি বলছেন 2000-এর বেশি হবে, এটা বলতে পারে। এটা কি ইয়ার্কি মারা কথা? আমরা যদি বলি বিল গেটসের কত হবে, $200 তো আছেই, $200 কিছু বেশি হতে পারে বিল গেটসের অর্থ সম্পদ। তাহলে এটা বিল গেটসের সাথে ইয়ার্কি মারা না? হ্যাঁ, আমরা যদি সালমান এফ রহমানের সম্পর্কে বলি, 200-300 টাকার বেশি আছে তার, আমার মনে হয়, তাহলে কি ফাজলামি হয়ে গেল? তাহলে এই যে বিষয়টা, আপনারা এটাকে তাচ্ছিল্য মনে করেন। শোনেন, পৃথিবীর বয়সটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এ বিষয়ে সব থেকে বেশি ভূমিকা রেখেছে আপনার জেমস হাটন। জেমস হাটন যে পাথরকে পর্যবেক্ষণ করে পৃথিবীর বয়স সম্পর্কে আন্দাজ করেছেন, সেই পাথরটি নিয়ে এখনো পর্যন্ত পিএইচডি করে অনেকে, গবেষণা করে। কি সেটা? একটা পাথর একটা স্তরে গঠিত, তার উপরে দেখা যাচ্ছে আরেক রঙের স্তর, তার উপরে দেখা যাচ্ছে আরেক রঙের স্তর, এবং সমুদ্রের উপরে ভেসে আছে, মানে পানির উপরে আছে। জেমস হাটন সিদ্ধান্ত উপনীত হয়েছেন এরকম যে এই পাথরটি ধাপে ধাপে তৈরি হয়েছে, মানে স্তরে স্তরে গঠিত হয়ে তৈরি হয়েছে। পরবর্তী পর্যায়ে কোনো না কোনো ভূ আলোড়নের পরিপ্রেক্ষিতে সেটা উপরে উঠে গেছে। উঠার পরে আবার উপরের বিভিন্ন বৃষ্টি, ঝড়, বিভিন্ন আবহাওয়াগত কারণে তার ক্ষয় হয়েছে। ক্ষয় হওয়ার পরে কোনো এক কারণে আবার সে পাথরটি সমুদ্র তলদেশে নেমে গেছে। নামার পরে তার উপর আবার স্তর জমা হয়েছে। সেই স্তর জমা হতে 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 আবার সেটা ভূ আলোড়নের ফলে উপরে উঠে গেছে। উঠার পরে আবার সে ঝড় বৃষ্টিতে ক্ষয় হয়ে গেছে। তারপরে আবার সে নিচে নেমে গেছে, আবার উঠেছে। এই যে 3টি স্তর সে দৃশ্যমান, সেখানে 3টি রং একদম। হাটন বলেছেন পৃথিবীর বয়স, তখন বলা হতো হাটনের কিছু আগে, যে 1653 সালে জেমস আশার নামে একজন বাইবেলের জেনেসিস বিশ্লেষণ করে উনি বলেছিলেন পৃথিবীর জন্ম যীশু খ্রিস্টের জন্মে 4004 বছর পূর্বে। তার মানে কি? তখন হচ্ছে 4000 আর 2000 প্রায় 6000 বছর বয়স। তো পৃথিবীর বয়স যদি 6000 বছর হয়, তাহলে এই যে পাথরের উত্থান পতনের কাহিনীটি বা যে ঘটনাটি দেখলেন জেমস হাটন, সে পাথর নিয়ে এখনো গবেষণা হচ্ছে, এখনো পিএইচডি করতেছে। তার সাক্ষাৎকার দেখলাম, যে সেখানে জেমস হাটন বললেন পৃথিবীর বয়স যদি মাত্র 6000 বছর হয়, তাহলে এই ঘটনাটি ঘটতে পারে না, কারণ এটা হঠাৎ করে ঘটনা না, এটা পর্যায়ক্রমিক একটা ঘটনা। তাহলে পৃথিবীর বয়স অনেক বেশি। কত বেশি উনি বের করতে পারেননি। তারপরে আমরা বিভিন্ন টুলস দিয়ে আমরা পৃথিবীর বয়স বের করার চেষ্টা করেছি। আমি 1998 সালের একটা আর্থ স্টোরি নামে একটা সিডি দেখেছি, ডিভিডি, যেটা আমার কাছে এখনও আছে, 6.5 ঘন্টার একটা ডিভিডি। সেখানে বিজ্ঞানীরা যন্ত্র দিয়ে, একদম ওই আধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করে বলল, একটা ওই আপনার সৌরজগতের বিভিন্ন অঞ্চল থেকে যে উল্কাপাত হয়, সেই উল্কা সংরক্ষিত আছে, সেই উল্কার সামান্য একটু টুকরো ভেঙে গুঁড়ো করে যন্ত্রের ভিতরে দিল। তারা বলল দেখা যাচ্ছে যে উল্কাটির বয়স 456 কোটি +- 20 লক্ষ বছর। যন্ত্র একদম জানিয়ে দিল। তাহলে, এবং তখন সেই বিজ্ঞানী বলছেন যে আপনাকে যদি এর থেকেও বেশি বয়সের কোনো পাথর সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে সৌরজগতের বাইরে যেতে হবে। এটা তো আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা, যারা এই নিয়ে গবেষণা করেন। অথচ এই যে লোকেরা বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে পৃথিবীর বয়স নিয়ে, পৃথিবীর ওজন নিয়ে বা ভর নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে। এখন যাই হোক, আমি সাইফুল্লাহ ভাইয়ের কথা ফিরে আসি। তা আমি যে জায়গাটা আপনার সঙ্গে আলাপ করতে চাই এবং যেটা বলি, পৃথিবীর সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, তার মানে হলো পৃথিবীতে একটা জীবন্ত গ্রহ,
তার জন্ম আছে, তার বিকাশ আছে, তার আজকের পর্যায়ে আসার সময় আছে। সে 453 কোটি 54 কোটি 30 লক্ষ বছর ধরে তার যে ঘটনাগুলো ঘটেছে, তার অনেক কিছু তার ভিতরে প্রিজার্ভড আছে। সব যে প্রিজার্ভ হয়েছে তা না, কিছু কিছু তো প্রিজার্ভড আছে। সেই প্রিজার্ভড জিনিসটা আমরা বিশ্লেষণ করে দেখি যে পৃথিবীতে কিভাবে ধাপে ধাপে জীবনের উৎপত্তি এবং বিকাশ হয়েছে। আপনি কি সেই জীবনের উৎপত্তি মানেন? মানেন না। তাহলে আপনি পৃথিবী সম্পর্কে কি কি জানেন? পৃথিবী নিজে জানান দিচ্ছে তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঘটনাক্রম, তার জানান দিচ্ছে। আপনি তো সেটা মানছেন না। আপনি তো বলছেন যে পৃথিবী কখন শীতল হলো, কখন গরম ছিল, কখন কি হলো, এ সম্পর্কে আপনাদের কোনো সে নাই। আমি যে বলি যে 1380 কোটি বছর আগে মহাবিশ্বের উৎপত্তি আর 454 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি, এই যে 920 কোটি বছরকে সমন্বয় করেন, আকাশ ও পৃথিবী একসাথে ছিল, অতঃপর তারা বিচ্ছিন্ন হয়ে গেল, এগুলো কারা বলে? যাদের মিনিমাম পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে মিনিমাম কোনো ধারণা আছে, তারা এই কথা কি কখনো বলতে পারে? দুটোকে সিমালটেনিয়াস ঘটনা। 920 কোটি বছর আপনাদের কাছে কোনো বছর না। এই যে বললাম ফুল ফুটেছে 13 থেকে 14 কোটি বছর আগে, তার আগে ফুল বলে কোনো জিনিস পৃথিবীতে ছিল না। কোনো উদ্ভিদ ফুল ফোটানোর ক্ষমতা অর্জন করতে পারেনি। তাহলে এটা কি ইয়ার্কি মারা কথা? এটাকে মজা করতেছে আপনার সাথে? এই যে 6.5 কোটি বছর আগে উল্কাপাতের পরিপ্রেক্ষিতে যে এই যে ডাইনোসর কুল ধ্বংস হয়ে গেছে, এটা তো একদম পৃথিবী ধরে রেখেছে, পৃথিবীর উপরে তার ইতিহাস ধারণ করে রেখেছে। এবং বিজ্ঞানীরা ইন্টেন্সিভলি গবেষণা করে দেখছেন যে মেক্সিকোর পাশে একটা বিরাট আকারের গর্ত খুঁজে পাওয়া গেছে, যে গর্তের সাক্ষ্য দিচ্ছে, তার গর্তের যে ম্যাটেরিয়াল সেগুলো আমাকে সাক্ষ্য দিচ্ছে 6.5 কোটি বছর আগে পৃথিবীতে এরকম একটা উল্কাপাত হয়েছিল। এরকম উল্কাপাত পৃথিবীতে বহু হয়েছে, কিন্তু এই উল্কাপাতটি একটা বিশেষ ঘটনা ঘটিয়ে দিয়েছে। বহুদিন ধরে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। আপনারা জানেন এগুলো যে ঘটনা একটা তা তো না। এই যে 1883 সালে SS ক্রাকাতোয়া নামে ইন্দোনেশিয়ার পাশে একটা দ্বীপ হঠাৎ করে বিস্ফোরণ হয়ে একদম সমুদ্র গর্ভে তলিয়ে গেল। সে যে তলিয়ে গেল, তার যে শব্দ হলো, সেই শব্দটা 5000 কিলোমিটার দূর থেকে শোনা গেছিল। তার রেকর্ড আমরা জানতে পারি। তার শব্দটা এখন যদি বলেন ওই সময় শুনলো কিভাবে, কারণ ওখান থেকে 5000 কিলোমিটার দূরের যারা মানুষ বাস করতো তাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে কি একটা বিরাট শব্দ হয়েছিল। এটা তো তাদের জনগণের ভিতর থেকে আস্তে আস্তে কথাগুলো বেরিয়ে এসছে, এগুলো রেকর্ডেড। এবং সেটার 6 মাস পরে দেখা গেল ইংল্যান্ডের জলবায়ুগত আবহাওয়াগত বিরাট পরিবর্তন। কেন? এখানে যে 14 কিলোমিটার উপরে উঠে গেছিল তার যে ধূলি এবং ভস্ম ছাই, সেগুলো সারা পৃথিবীর বহু এলাকার জলবায়ুটাকে এবং আবহাওয়াটাকে রূপান্তর করে দিয়েছিল। সেটা মেঘে ভাসতে 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 চলে গেছে ইংল্যান্ডে। সেখানে ইংল্যান্ডের যে সূর্যাস্ত এবং সূর্যোদয়কে প্রভাবিত করছে, রঙিন করে ফেলতেছে। তখন তারা চিন্তা করছে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? তখন এই গবেষণা করে দেখা গেল যে SS ক্রাকাতোয়া দ্বীপটি যে 1883 সালে যে ধ্বংস হলো, তার 6 মাস পরে এই ঘটনাটি ঘটলো। তারা এগুলো চোখের সামনে দেখছে। এই যে আমি যে ধারা বর্ণনাগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, এগুলোকে আমি বানানো গাঁজা করে কথা বলছি। আপনারা সার্চ দেন 1883 SS ক্রাকাতোয়া দ্বীপ সার্চ দেন, এখনই পেয়ে যাবেন। এই যে কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ার পাশে একটা দ্বীপ ধ্বংস হলো, ভস্ম হয়ে গেল। এই যে মনে হয় বছর দেড়েক আগে, নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। কায়ুম ভাই যদি নামটা মনে থাকে একটু কাইন্ডলি লিখে জানাবেন কায়ুম ভাই। এই যে গত বছর খানিকও হলো না মনে হয়, একটা দ্বীপ এরকম ধ্বংস হলো বেশ। তারপর আপনার আইসল্যান্ডের যে অগ্ন্যুৎপাত, যেটার কারণে বিমান চলাচল ইউরোপে কিছুদিন বাধাগ্রস্ত হলো। তাহলে এগুলো তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই যে 1963 সালের ডিসেম্বর মাসে যে একটা নতুন দ্বীপ গড়ে উঠলো আইসল্যান্ডের পাশে, যার নাম হলো সাতসি নামে একটা দ্বীপ। যে আপনার ওলাফুর ভেস্টম্যান নামে একজন জেলে, উনি মাছ ধরছিলেন ট্রলারে করে। উনি প্রথম দেখলেন যে একটা সাগরের ভিতর থেকে ধোঁয়া উঠতেছে, কালো ধোঁয়া। পরে উনি পর্যবেক্ষণ করে দেখলেন কয়েকদিন পরে যে ওটা থেকে একটা দ্বীপ তৈরি হয়েছে এবং সে দ্বীপটার নামকরণ করা হয়েছে সাতসি। এগুলো হিস্ট্রি। আপনারা দেখেন যে কিভাবে একটা দ্বীপ তৈরি হয়। তার মানে কি, পৃথিবী একটা চলমান গ্রহ, সেখানে প্রতিনিয়ত দ্বীপ তৈরি হচ্ছে, দ্বীপ ধ্বংস হচ্ছে। সেখানে হিমালয় যে 15 সালে যে নেপাল ডিজাস্টার হলো, হিমালয়ের উচ্চতা 1 মিটার উঁচু হয়ে গেল।
তাহলে এগুলো আপনি দেখবেন না, এই ঘটনাগুলো জানবেন না, তাহলে এর সাথে আপনি রিলেট করবেন না। আজকে পৃথিবীতে যে উদ্ভিদ এবং প্রাণীর ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে, আজকের পর্যায়ে এসেছে এবং এখনো ধ্বংস হচ্ছে, এখনো অনেক প্রাণী আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেল। যেমন ধরেন মরিশাস দ্বীপে যে ডোডো পাখি ছিল সেটা পৃথিবী থেকে মানুষ অবলুপ্ত করে দিয়েছে, যে এলিফ্যান্ট বার্ড ছিল ধ্বংস হয়ে গেছে। এরকম বহু প্রাণী এবং উদ্ভিদ আমরা পৃথিবী থেকে নস্যাৎ করে ফেলি। যে আমার এলাকায় একসময় খ্যাকশিয়াল ছিল, এখন খ্যাকশিয়াল মানে ওষুধ তৈরি করতেও কোনো খ্যাকশিয়াল কেউ নিয়ে আসতে পারবে না। বাবুই পাখি বিভিন্ন বাড়ির, বিভিন্ন মানুষের বাড়ি, গ্রামে খেজুর গাছের সবসময় বাবুই পাখি চিল্লাচিল্লি দেখতাম, এখন বাবুই পাখির বাসায় এখন আর দেখা যায় না। তো এগুলো তো একটা প্রতিনিয়ত আপডেটেড ঘটনা। এগুলো আপনারা পৃথিবীতে জীবনের উৎপত্তি এবং বিকাশ এবং তার বর্তমান অবস্থা এগুলো আপনারা বোঝেন বা এগুলোকে আপনারা মানেন? এগুলো কি যদি বুঝে থাকেন তাহলে এইবার আপনি আসেন যে পৃথিবীতে তো জীবনের উৎপত্তি হয়েছে এবং জীবনের বিকাশ হয়েছে, এই পৃথিবীকে জানলেই আপনি এগুলো স্পষ্ট হতে পারবেন। এইবার আপনি আপনার যে বিশ্বাস, সে বিশ্বাসটাকে আপনি ধরে রাখবেন না ফেলে দিবেন, না সে বিশ্বাসটাকে আপনি আরো আঁকড়ে মানে পরিবর্তন করবেন, সেটা আপনার ব্যাপার। আজকে ইউরোপীয় সমাজ, বিশেষ করে পাদ্রী, যারা ক্যাথলিক পাদ্রী, তারা স্বীকার করে নিয়েছে 2009 সালে যে বিবর্তন সত্য একটি ঘটনা। বিবর্তনটাকে আর অস্বীকার করার মতো উপায় নেই। যেমন বিগ ব্যাংটাকে অস্বীকার করার উপায় নেই, যেমন মেন্ডেলের তত্ত্বটাকে তারা অস্বীকার করতো, সেটাও সূত্রটা এখন সূত্র, মেন্ডেলের সূত্রটা অস্বীকার করতে তারা সেটাও মেনে নিয়েছে, বিবর্তনটাকেও মেনে নিয়েছে, আবার বিগ ব্যাংটাকেও মেনে নিয়েছে। তারা কি ধ্বংস হয়ে গেছে? তাদের কি ইসলাম খ্রিস্টান ধর্ম কি পৃথিবী থেকে নেই হয়ে গেছে? না, তারা টিকে, ধর্ম তো সহজে যায় না ভাই। ধর্মের টিকে থাকার বহু রকম উপাদান আছে, সে টিকে থাকবে, তার টিকে থাকার ক্ষমতা অনেক বেশি, কারণ সমাজ তাকে প্রশ্রয় দেয়, সমাজ তাকে লালন করে, রাষ্ট্র তাকে প্রশ্রয় দেয়, এটা বহু বিষয় জড়িত আছে। কাজেই এটা ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেয়ে আপনি এত বড় সত্যটাকে অস্বীকার করবেন? পৃথিবীতে যার চিহ্ন পরতে পরতে রয়ে গেছে সেটাকে আপনি অস্বীকার করবেন? এই যে আমাদের যে এই ভূখণ্ড, ভারতীয় উপমহাদেশের এই যে বিশেষ করে বাংলাদেশের এই ভূখণ্ড, এই অঞ্চলটি হিমালয়ের সাথে জড়িত। তো হিমালয় কবেকার কথা? সেদিন মানে পৃথিবীর 454,30,00,000 বছরের কাছে হিমালয় সেদিন 1.5 কোটি বছর আগে হিমালয় উত্থাপিত হয়ে আজকের হিমালয় পর্যায়ে আসেনি, তাও আসেনি, এখনো আসছে। তাহলে এই যে হিমালয়ের সাথে, হিমালয়ের উৎপত্তির সাথে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটে গেছে। শুধু এই অঞ্চলের না, পৃথিবীর জলবায়ুকে সে অ্যাফেক্ট করেছে, এবং এই অঞ্চল তো বটেই। তাহলে এই অঞ্চলের যে আপনি ম্যানগ্রোভ ফরেস্টের দিকে তাকান, ম্যানগ্রোভ ফরেস্টে যে উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ গাছেই অঙ্কুরোদ্গম হয়, হয়ে ধপাস করে পড়ার পরে যদি জোয়ার থাকে তাহলে ওটা অ্যাবলিস্ট, ওটা বাতিল। আর যখন ভাটার সময় পড়ে তখন ওটা পড়ে একদম শরীর ফলার মতো গেঁথে যায়, এবং সেখানে কি হয় আপনার ওই ওরা সাথে সাথে কিছুক্ষণের ভিতরে তলায় শিকড় গজিয়ে ফেলে। তারপরে যখন আবার জোয়ার হয় সে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ তাকে জোয়ারে ঠেলে নিয়ে যেতে পারে না। তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো যে এই হিমালয়ের সাথে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের সম্পর্ক। তাহলে আমরা যদি মনে করি যে কেউ ওই হিমালয়ের উৎপত্তি ঘটিয়ে দিয়ে ওই ম্যানগ্রোভ ফরেস্ট ওখানে লাগিয়ে দিয়েছে, তা তো হবে না। বরং এইটা বলা যাবে বিজ্ঞান, এই যে আজকে আমার ক্লাস 7-8 বইও পাবেন যে অভিযোজন কাকে বলে। যে অভিযোজন মানে কি? টিকে থাকার লড়াইয়ে তার পরিবর্তন। এটা তো পরিবর্তন হয়েছে। এটা আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট তো আমাদের চোখের সামনের ঘটনা। এই যশোর অঞ্চলেও ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, এখানে সুন্দরবন ছিল, তো সেটা গেল কোথায়? সে ম্যানগ্রোভ ফরেস্টে সেই গাছগুলো ধ্বংস হয়ে গেছে, টিকতে পারেনি। ক্রমেই তারা দক্ষিণ দিকে যাত্রা করেছে, দক্ষিণ দিকে সরে গেছে, গিয়ে আজকে সেই সমুদ্র এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট আমরা পাই। এখানে তো সেই গাছের কোনো নমুনা এখন আর নাই। কি আছে নমুনা? মাটির নিচে চাপা পড়া আমরা সুন্দরী গাছ পাই। যশোরের থেকে একটু দক্ষিণ দিকে অনেক জায়গায় খোঁড়াখুড়ি করে আমরা পেয়েছি সুন্দরী কাঠ। এটা বোঝা আছে যে এই অঞ্চলে সুন্দরবন ছিল। তাহলে এই যে আপনি পৃথিবীতে জীবন উৎপত্তি এবং বিকাশ, এটাকে আপনার মানতেই হবে। আপনারা না মানেন, আপনারা আস্থা করে চলে যান, হিমালয় পর্বত নেই, এটার জন্য হিমালয় পর্বত আপনি অস্বীকার করলে হিমালয় পর্বতটা বাতিল হয়ে যাবে না। আপনি একটা সত্য ঘটনা, যেটা বাস্তব ঘটনা, বিবর্তন একটি ঘটনা, সেটাকে আপনি অস্বীকার করবেন। বিবর্তন দুটো ধারায় সম্পন্ন হয়েছে, একটা হলো জড়জগতের বিবর্তন, একটা হলো জীবজগতের বিবর্তন।
আরেকটি বিবর্তনের কথা আমি নাই বললাম, সেটা সমাজের বিবর্তন। সেই জায়গাটায় পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। আমরা জীবজগতের বিবর্তনটাই মানতে পারছি না, সেই জায়গায় সমাজের বিবর্তন তো কোটি কোটি কিলোমিটার দূরে। কাজেই জীবজগতের বিবর্তন আর জড়জগতের বিবর্তন, আপনারা জড়জগতের বিবর্তনটাও তো আপনারা জানেন না, এটা অনেকেই জানে না। আমি এই বিষয়ে আমি কেমিস্ট্রিতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে এরকম ছাত্রের কাছেও প্রশ্ন করে দেখেছি, সেই বিষয়টা ওইভাবে দেখেনি। কিন্তু দেখেনি কারণটা কি, তার মধ্যে দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন ধরুন যে 1815 সালে উইলিয়াম প্রাউট একটা তত্ত্ব দেন, একটা হাইপোথিসিস। উনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে হাইড্রোজেনের সরল গুণিতক, প্রত্যেকটা পরমাণুর ভর হাইড্রোজেনের সরল গুণিতক। তো ওনার কাছে একটা মনে প্রশ্ন জেগেছে, যেমন ধরুন আমরা যদি বলি 20টা মার্বেল, তাহলে কি আমরা বলবো যে 20.5টা মার্বেল বলে তো কোনো মার্বেল নেই, তাহলে 20টা মার্বেল, তাহলে একটা একটা করে মার্বেল জোড়া দিয়ে কি যৌগ করে কি 20টা হয়েছে? এবার 23টা মার্বেল, তাহলে মার্বেল থেকে আসছে। তো উনি এই যে সরল অনুপাত দেখে উনি মন্তব্য করেছিলেন সকল মৌলিক পদার্থ কি তাহলে হাইড্রোজেন থেকে উৎপন্ন? এটা ওনার প্রস্তাবনা। সেই প্রস্তাবনা নিয়ে বহু গবেষণা হয়েছে। 1946 সালে ফ্রেড হয়েলের লেখা একটা বইয়ে আমি রেফারেন্স দেখলাম যে উনি উইলিয়াম প্রাউট সম্পর্কে বলছেন যে উইলিয়াম প্রাউট ছিলেন সঠিক। 1815 সালে উনি যে হাইপোথিসিস দিয়েছিলেন সেটা আমরা এখন দেখছি বাস্তব, যে প্রত্যেকটা পরমাণু হাইড্রোজেন থেকে উৎপন্ন। এখন একটা প্রশ্ন থেকেই গেছিল যে হাইড্রোজেন থেকে উৎপন্ন হলো কোথায়? কোথায় এই হাইড্রোজেন থেকে বিভিন্ন পরমাণু, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো আসলো? সেটা আমরা পেলাম, সেটা আইনস্টাইনের তত্ত্বকে বিশ্লেষণ করে 1933 সালে ফ্রিড জিকি এবং ওয়াল্টার বার্ডে একটা ধারণা দিলেন, একটা নক্ষত্র মৃত্যুবরণ করলে কি কি ঘটনা ঘটতে পারে 1933 সালে। 1987 সালে স্যান্ডিউলিক -692002 নামে একটা নক্ষত্র 1,70,000 আলোকবর্ষ দূরে লার্জ ম্যাগেলানিক ক্লাউডে ধ্বংস হলো। অর্থাৎ 1,70,000 বছর আগে ধ্বংস হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তার 1987 সালে। তখন ওই যে ফ্রিড জিকি এবং ওয়াল্টার বার্ডে এবং আমাদের ভারতীয় সুব্রমণিয়াম চন্দ্রশেখর যে আন্দাজটা করেছিলেন সেটা বাস্তবে রূপ নিল। আমরা বুঝতে পারলাম যে একটি নক্ষত্র কিভাবে তার মৃত্যু মুহূর্তে ভারী ভারী পদার্থ তৈরি করে, এটা আমরা জানতে পারলাম। ওই সেই 1815 সালে উইলিয়াম প্রাউটকে সমর্থন দিয়ে গেল একটা নক্ষত্র ধ্বংস হয়ে, প্রমাণ দিয়ে গেল উইলিয়াম প্রাউট ওয়াজ দ্য রাইট, তিনি সঠিক ছিলেন। বাতিল হতে পারত, ওনার ধারণা ভুল হতে পারত, এরকম অনেকের ধারণা ভুল হয়েছে, তাতে কিছু আসা যায় না। তো যাই হোক, এখানে মূল ব্যাপার যেটা আপনাদের সঙ্গে বলতে চাই, আমার সাইফুল্লাহ ভাই যুক্ত হলে খুব ভালো হতো। মানুষ অন্যান্য প্রাণীর মতো একটি প্রাণী মাত্র, সেটা তো নয় নিকৃষ্ট বলতে পারে না ভাই। মুক্তা ভাই, নিকৃষ্ট, নিজেকে নিকৃষ্ট বানিয়েন না। অন্তত এইটুকু বলতে পারি যে শ্রেষ্ঠত্ব এটা দ্বারা প্রমাণিত হয় না। আপনি অনেক উপরে লেভেলে বিকাশের একটা উঁচু পর্যায়ে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনাকে শ্রেষ্ঠ দাবি করবেন বা আমরা আমাদেরকে শ্রেষ্ঠ দাবি করব, এ দাবিটার মধ্যে কিছু গলতি আছে। যাই হোক, অনেকে প্রকাশ করতে চায় যে মানুষের বুদ্ধি আছে কাজেই মানুষ শ্রেষ্ঠ, এটা এইভাবে মূল্যায়ন করা টাফ ব্যাপার। তবে আমরা এদিকে নাই বা গেলাম, তো যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গাটায় থাকি। তো সাইফুল্লাহ ভাইয়ের উপলক্ষে আমি এই কথাগুলো বলছি, আপনি আসবেন, কথা বলবেন, অসুবিধা নাই। কিন্তু আপনাকে এই যে বিজ্ঞানের যে যন্ত্রপাতিগুলো, বিজ্ঞানের যে আবিষ্কারগুলো, সেগুলোকে আপনি অস্বীকার করতে পারেন না। তাতে আপনার বিশ্বাস যদি আঘাতপ্রাপ্ত হয় বলে মনে করেন তাহলে আঘাতপ্রাপ্ত হবে, আর যদি মনে করেন না, ওটা কিচ্ছু আসা যায় না। যেমন পৃথিবী স্থির এবং পৃথিবী গোলাকার, এটা খুব কম ধর্মগ্রন্থে বলা হয়েছে। অধিকাংশ ধর্মগ্রন্থের এবং প্রাচীন লোকের ধারণা পৃথিবীটা সমতল, আর পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, এটা তো বলার প্রশ্নই ওঠে না। সবাই মনে করেছে পৃথিবীটা স্থির। এবং আপনাদের আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমরা যে 9 নবগ্রহ পড়তাম ছোটবেলায়, এই নবগ্রহ মানে কিন্তু 9টি গ্রহ নয়। এখানে সোম মানে চাঁদ, রবি মানে সূর্য, তারপরে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু ও কেতু, এই 9টি গ্রহকে বলা হয়েছে। দেখেন, এখানে পৃথিবীর কোনো নাম নেই, কারণ তারা পৃথিবীকে গ্রহ মনে করেনি।
তারা মনে করেছে পৃথিবী স্থির, পৃথিবীর চারিপাশে এই গ্রহগুলো ঘুরে বেড়ায়, আর অন্যান্য নক্ষত্রগুলো সূর্য সহ পৃথিবী স্তরে ঘুরে বেড়ায়। এবং এই যে 7টা স্তর বলে একটা কথা আছে, এই স্তরটা কিন্তু কোনো ব্যক্তির না, এটা বহু আগের থেকে মানুষের একটা ধারণাটা কিরকম, মনে করেন মেঘ এক স্তরে চলে, তাহলে একটা স্তর। আচ্ছা, এবার চাঁদ একটা স্তরে চলে, চাঁদের সাথে মেঘের কোনো সংঘর্ষ হয় না, তাহলে চাঁদ একটা স্তর। তাহলে সূর্যের সাথে যেহেতু চাঁদের কোনো সংঘর্ষ হয় না, তাহলে সূর্য একটা স্তরে আছে। এইভাবে আকাশের যে বিভিন্ন, যেমন আকাশের যে তারকাগুলো সেগুলো একটা স্তরে আছে, তারপর উল্কাপাত হয় একটা স্তরে, এইভাবে স্তরে স্তরে করে 6টা 7টা স্তরে, এবং সবার উপরে আগুনের একটি স্তর বলে চিন্তা করা হতো, যেটা আপনারা বিজ্ঞানের যে কোনো বইয়ে পাবেন। মিথস অ্যান্ড মিসকনসেপশনস নিয়ে যে ধারণা বলা হয়েছে সেখানে আপনারা পাবেন। তো যাক, আজকে কারো যুক্ত হতে দেখলাম না, আগ্রহ নাই। তো ঠিক আছে, মুক্তা বিশ্বাস ভাই, আপনি কি যুক্ত হতে আগ্রহী? যদি হন তো শেষ বলে আপনার সঙ্গে দু একটা কথা বলতে পারি। আর আমাদের মাঝে হেলাল ভাই কি যুক্ত হবেন নাকি? হেলাল ভাই আছেন? হেলাল ভাই যদি থাকেন তাহলে যুক্ত হওয়ার করতে পারেন, ইচ্ছা পোষণ করতে পারেন। হেলাল ভাইকে দেখছি, হেলাল ভাই কি এখন আছেন? বা যে কেউ যদি যুক্ত হতে চান আপনারা যুক্ত হতে পারেন। আমার বাবাজি কি রান্না বান্না শেষ করে ফেলেছে, পোশাক আশাক পাল্টিয়েছে কেন দেখি, বাপ ইচ্ছুক না, ঠিক আছে, সমস্যা নাই। আর কে আছেন? কায়ুম ভাই, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যারা এতক্ষণ শুনলেন আমার কথা, আমার এই বকবকানিগুলো যারা শুনলেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। এবং আমাদের সাইফুল্লাহ ভাইকেও দিছিলাম মেনশন, সাইফুল্লাহ ভাই আসলেন না। তো যাই হোক, ইয়ামিন সাইফুল ভাই এবং সাইফুল্লাহ ভাই, আপনাদেরকে পেলাম না, তবে আপনাদের জন্য উন্মুক্ত থাকলো, যদি কখনো যুক্ত হন তাহলে কথা বলা যাবে, ভালোতে মন্দতে মিশিয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমার কিছু এই লাইভগুলো ইউটিউবে আপলোড হচ্ছে, যদি আপনারা কেউ ইউটিউব থেকে দেখতে চান দেখতে পারেন। এবং ওই চ্যানেলগুলো আমাদের এক স্নেহভাজনের চ্যানেল, যদি আপনারা করেন, মানে কি সাবস্ক্রাইব করে রাখতে চান তো রাখতে পারেন। সেই চ্যানেলটি 2-3টা চ্যানেলই, এখানে আমি লিঙ্কটা দিতে পারবো না, বলতে পারছি না ভাই। তবে ওই যে দেখেন আপনি ওই খাদেম সোনালী ও খাদেম শেখ, এরকম একটা লেখা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলেই আপনি বেশ কিছু ভিডিও পাবেন। সেটা পরে আপনি সেখানে কমেন্ট করতে পারবেন এবং লিঙ্কটা ওখানেই পাবেন। ধন্যবাদ ওয়ালিউল্লাহ সরকার ভাই, ধন্যবাদ আমান ভাই, ধন্যবাদ সুব্রত, ধন্যবাদ বাবু মিয়া ভাই, ধন্যবাদ হেলাল ভাই, আহমদ সাইফুল্লাহ ভাই, মনোয়ারা বেগম লুসি কি আমাকে এখনো শুনতে পাচ্ছ, বা তুমি কি এখন অনুষ্ঠান দেখছো কিনা আমি জানি না। এখানে আছে গোলাম মোর্শেদ, বিসির উম্মত, তারপরে রাফসান জানি, কায়ুম ভাই তো আমাদের যথারীতি আছেন, আর আছে আমার বাবাজি গোলাম মুস্তফা, নিজামুদ্দিন, শেখ রিয়ন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। একজন থাকলে কথা বলা একটু সুবিধা হতো। তো যাই হোক, একা একা আর কথাই বা বকবক করি। সত্য সাহেব ভাই যুক্ত হলেন না তো, এবং গোলাম কিবরিয়া বিপ্লব, তুমি তো দেখো কিন্তু তুমি তো যুক্ত হও না। আবার আমার ভাগ্নেকেও আজকে পেলাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইভটা এখনই শেষ করে দিচ্ছি।